ভাইয়ার বউ, তার সমস্যা না থাকলে এসব বলে তোর লাভ কি? আরে আমি আমার মতো দেখলাম। বাদ দে। জাইমা পুডিং হাতে নিয়ে সোফায় বসেছে। পাশে সাজ্জাদ খান বসা, তিনি বসে বসে জাইমার খাওয়া দেখছেন। জাইমার চোখে মুখে কোনো পরিবর্তন নেই। সাজ্জাদ খান মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি আপসেট কেন? কিছু না বাবা, এমনিতেই। কেউ কিছু বলছে না? আহ, না, তাহলে কিছু না। কে কি বলছে? জাইমা এবার চুপ, বাবার দিকে তাকায়, উপর নিচ মাথা নাড়িয়ে বলে, ইশাক আমাকে ক্লাসে ধমকেছে। তুমি কি করেছো? মিষ্টি খাওয়াচ্ছিলাম সবাইকে। কিসের মিষ্টি? আমার বিয়ের। ভার্সিটিতে কেউ মিষ্টি নেয়? আমি নিয়েছি। সেজন্য বকা শুনেছো? ইশাককে আমার পছন্দ না। জাইমা বলে। সাজ্জাদ খান মেয়ের কথায় জিজ্ঞেস করেন, কি সমস্যা? ওনার গার্লফ্রেন্ড আছে। কে বলেছে তোমায়? ওনার গার্লফ্রেন্ড বলেছে। কি নাম? পোহা। পোহা ইশরাকের আন্টির মেয়ে। ইশরাকের যদি ওর সাথে প্রেম থাকতো তাহলে তোমায় বিয়ে করতে আসতো না। ব্রেকআপ হয়ে গেছে। আম্মা, মৈশানীকে ঠান্ডা পানি দেন, ও উল্টাপাল্টা কথা বলছে। সাজ্জাদ খানের কথায় জাইমা উঠে চলে আসে। কিচেনে গিয়ে নিজের পছন্দের বার্গার এবং মোজো ট্রেতে নিয়ে রুমে আসে। সেগুলো টেবিলের উপর রেখে রুম জুড়ে পায়চারি করা আরম্ভ করে। ইশাক নিয়ে অনেক কিছু চিন্তা করছে সে। সোফায় হেলান দিয়ে বসে মোজোতে চুমুক দিচ্ছে। সামনে দুটো বার্গার রাখা। জাইমা ঠান্ডা মাথায় খাচ্ছে আর চিন্তা করছে। সে রাতটা জাইমার হতাশা মন খারাপে কেটে গেছে। বিয়ের দিনে এসে তার মুড সুইং। স্ট্রেঞ্জ না? 1 মিনিটের জন্য বিছানায় গা লাগায়নি জাইমা। সারাটা রাত সোফায় বসা আছোয়া ছিল। সারা বছর বিয়ের জন্য পাগলামো করলেও এই মুহূর্তে তাকে অদৃশ্য আড়ষ্টতা আটকে রেখেছে। মুখটা যেন হু হু করছে। সবকিছু খালি খালি লাগছে। সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটাও আগামীকালকে পরের ঘরে চলে যাবে। ইসরে, বাবার বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত থাকার নিয়ম নেই কেন? কেন সবসময় মেয়েদেরকে বাপের ঘর ছেড়ে পরের ঘর আপন করে নিতে হয়? কেন বাবার বাড়ির রাজকন্যা একসময় বাবার বাড়ির অতিথি হয়ে যায়? এই জীবদশায় কত শত অদ্ভুত নিয়ম। সেই নিয়মে গোটা একটা জীবন পার করতে হয়। এক চুলো এফোর ওফোর করার সুযোগ নেই। ফজরের নামাজ আদায় করে বিছানায় গা লাগাতে ঘুমের ঝংকার চলে আসে। জামা আর আপোষ করেনি। সারারাত নির্ঘুম কেটেছে তার। এই সাত সকালে ঘুমাবে সে। বাড়ি জুড়ে হইচই চলছে, সে সাথে কাজও। খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে। খুব একটা মানুষ হবে না এই বিয়েতে। বিয়ে বিয়ে আমেজ খুব একটা নেই, আবার আছেও। সকালবেলা দাদিকে কল দিয়েছে ইশরাক। রাহেলা খান ইশরাকের কল রিসিভ করেন। ইশরাক সালাম দেয় দাদিকে। সালামের জবাব পেতে ভালো মন্দ জিজ্ঞেস করে। এক পর্যায়ে ইশরাক নিজের মাঝের আড়ষ্টতা ভাব নিয়ে বলে, বৈশালী কি করে? রাহেলা খান খুশি হন, চটজলদি জবাব দেয়, ঘুমাচ্ছে। এত বেলা অবধি কেউ ঘুমায়? রাহেলা খান ঘড়িতে সময় দেখেন। 9:15। সত্যি তো, অনেক সময় কেটে গেছে। রাহেলা খান বলেন, ছুটির দিনও দেরি করে ঘুম থেকে উঠে। কয়টা বাজে? 11টা বাজে। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে ব্রেন যে ক্ষতিগ্রস্ত হয় সেটা কি জানে? তুমি শিখিয়ে দিও। তাই করতে হবে দেখছি। ইশরাকের কথায় রাহেলা খান মৃদু হাসে। বাকিদের খোঁজ খবর জিজ্ঞেস করে কল রেখে জাইমার রুমে যান রাহেলা খান। রুমে প্রবেশ করতে করতে জাইমার দিকে তাকান। সে বেঘরে ঘুমোচ্ছে, অথচ তার ঈদের খুশির মতো আনন্দ করার কথা ছিল। ওই চাঁদ রাতের মেহেদি দিয়ে ঘুমালে ঈদের দিন যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হওয়া যাবে তেমনই একটা আগ্রহ থাকার কথা ছিল। কিন্তু না, সে ঘুমোচ্ছে। রাহেলা খান জাইমাকে ডাকেন। জাইমা উঠ, আজকে তোর বিয়ে। জাইমা সারা শব্দ করে না। রাহেলা খান আবারও কয়েকবার ডাকতেই জাইমা বলে, কি হয়েছে? আজকে তোমার বিয়ে, আর তুমি এখনো অবধি তো ঘুমাচ্ছ। আগামীকালকে বিয়ে করব, এখন ঘুমোতে দাও। কথাটা বলে জাইমা নিস্তেজ হয়ে ঘুমিয়ে যায়। রাহেলা খান ডাকতেই থাকেন, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করে না। রুম একটা অগোছালো পড়ে আছে। টেবিলের উপর প্লেট, ট্রে, গ্লাস, সসের বোতল, মামপট। বিছানা ফ্লোর দুটোই অগোছালো। রাহেলা খান রূপাকে ডেকে পাঠান। রূপা এসে জাইমার রুমটা গুছিয়ে দেয়। ঠিক 10টায় ঘুম থেকে উঠে জাইমা। উঠেই সোজা শাওয়ারে ঢুকে। আধ ঘন্টা নাগাদ পর বেরিয়ে আসে। একটু পর তার ফ্রেন্ডরা আসবে।
বাকি রিলেটিভ অতিথিরাও আসবে। জামা ডালা থেকে শাড়ি গহনা বের করে। প্রথমত নিজের মেকআপটা কমপ্লিট করে নেয়। খুব একটা সাজেনি, নো মেকআপ মেকআপ টাইপের লুক। চুলগুলো মাঝে সিঁথি করে টিকলি পড়েছে। জামিলা এসে জাইমাকে শাড়ি পরিয়ে দেয়। পাশে বসা রূপা, সেও সেজেছে। জাইমার শাড়ি পরা হতেই দুহাত ভর্তি চুড়ি পরে নেয়। গলায় সিম্পলের মাঝে একটা নেকলেস, চুলগুলো খোপা করে গাজরা দিয়েছে। মাথার উপর দোপাট্টা পরে একেবারে আস্ত বউ সেজে নিয়েছে। আজকে সে অফিসিয়াল ভাবে ইশরাক খান মর্মের বউ হবে। সবকিছু গোছগাছ করে উঠতেই মেহের এবং তাসকিনের আগমন হয়। এসেছে জাইমার ফুপি এবং ফুপুর দুই ছেলে মেয়ে। তাদের একজন জাফরিন রহমান আর একজন ইয়াশ রহমান। ইয়াশ আগামীতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। জাফরিন অনার্স ফার্স্ট ইয়ারে। জাইমার সাথে কুশলাদি বিনিময় হতে হতে বরপক্ষের আগমন হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেবরের বাড়িতে এসেছে রাজিয়া রহমান। শুধু বিয়ের উসিলায়, না হলে কখনই তাদের সম্পর্ক ঠিক হতো না। সে কি রাগ দু ভাইয়ের! অবশেষে সেটা সমাপ্তির পথে। ইরা এসে জাইমার পাশে বসে। সে আজকে সেজেছে বেবি পিঙ্ক কালার সারারাতে। মাথায় দুটো ছুটি, এক হাতে গোল্ডের ব্রেসলেট পরা, একদম ছোট্ট পরি লাগছে তাকে। ইরাকে পেয়ে জাইমা খুশি হয়ে যায়, তবে মনে মনে সে এক্সাইটেড। সত্যি বিয়েটা হচ্ছে। গতকাল রাতেই তো বিরহে ডুব দিয়েছিল, এখন আবার এক্সাইটমেন্ট কাজ করছে। ইরা জাইমার দিকে তাকিয়ে অভিযোগ করে, দুত্তু আন্টি, তুমি তোলে তো কেন? তোমার পাপা তাড়িয়ে দিয়েছে মা, পাপা পত্তা? অনেক বেশি। আমি বোকা দিব তুন্দর বউ। জাইমা হেসে উঠে ইরার গালে চুমু দিয়ে বলে, তোমাকে তো পরি লাগছে মা। বাইরে আকার ইরা পড়ি। হ্যাঁ, আমায় কেমন লাগছে? সুন্দর বউ। রাজি আহমেদ আনায়াকে নিয়ে জাইমার কাছে এসেছে। ওনার দুই বউ মাশাল্লাহ ভীষণ মিষ্টি। কিছুক্ষণ পর হুজুর আসে জাইমার রুমে। ইশরাকের বিয়ে পড়ানো শেষ, এখন জাইমার পালা। হুজুর যখন আসছিল জাইমার ধৈর্য কুলাচ্ছিল না, কখন বিয়ে হবে। ফাইনালি সে বিয়ে করবে। হুজুর বসে বিয়ে পড়ানো শুরু করে দেন। পাশে আছে সাজ্জাদ খান। হুজুর জাইমাকে বলে। জাইমা এক্সাইটেড হয়ে বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, কবুল। তখনই জামেলা জাইমাকে চোখ রাং দিয়ে বলে, এত তাড়াহুড়ো করে কেউ কবুল বলে? মেয়েরা 3 বারে 3 ঘন্টা সময় নেয় কবুল বললে, আর তুমি 3 সেকেন্ডও দেরি করনি। জাইমা মাথা নাড়ায়, সরি। জাইমার উপরের দিকে তাকায়। অবশেষে তার বিয়েটা হয়েছে। সবাই দুপুরে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পিকচার্স তোলা হয়, ফ্যামিলি পিকচার্স, গ্রুপ পিকচার্স। ইশরাক এবং জাইমাকে পাশাপাশি বসানো হয়েছে। জাইমা মাথাটা নিচু করে রেখেছে। সত্যি বিয়েটা হয়েই গেল। কেমন যেন অনুভব হচ্ছে, কিছুটা ভয় এবং সংকোচ। ইশরাকের সাথে তার পরিচয় স্বল্প দিনের, তার উপর পোহা নামক মেয়েটা ঘাড়ের উপর। জাইমার টেনশন লাগছে কিছুটা। এত সাধনা করে বিয়ে করলেও বর নিয়ে নিশ্চয়ই তামাশা দেখতে পারবে না। ইশরাত আয়না এনে ইশরাকের হাতে দেয়। জাইমা আয়নাতে নিজেকে পরখ করছে। বউ সাজে সুন্দরী লাগছে তাকে। ইশরাকের পাশে আরো বেশি দারুণ লাগছে নিজেকে। অন্যরকম অপরূপা সুন্দরী নারী হিসেবে আবিষ্কার করলো জাইমা। নিজেকে পরিপূর্ণ লাগছে, কারণ তার পাশে নিজের কবুল বলা বর আছে। ইশরাক আয়নাতে জাইমাকে দেখে। আয়না এসে ইশরাককে জিজ্ঞেস করে, আয়নাতে কি দেখো ভাইয়া? ইশরাক চুপ। কি বলবে, কি বলে উপমা দিবে? তার তো এসবে আইডিয়া শূন্য। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার বউ সে। সামান্য উত্তর। জাইমা সর্বাঙ্গে শীতলতা বইয়ে দিয়েছে। আমার বউ শব্দটায় আলাদাই মাধুর্যতা ছিল, মানতে পারণ নেই। জাইমাকে জিজ্ঞেস করা হয়, আয়নাতে কি দেখো? জাইমা চটজলদি বলে, ইশরাক খান মর্মকে দেখি। দুটোই নিরামিষ মানুষ, যা বলেছে তাতেই সবাই খুশি। জাইমা ইশরাকের একসাথে পিকচার তোলা হয়। এখানে কিছুক্ষণ থেকে জাইমার রুমে চলে আসে। তাদের রওনা হতে দেরি আছে। ইশরাক সবার সাথে কথা বলছে। জাইমার পেছন দিয়ে আনায়া, ইশরাত এবং পোহা তিনজনই আসে। সোফায় বসে কথা বলায় মত্ত ছিল। পোহা সুযোগ খুঁজছিল কিভাবে জাইমাকে ছোট করা যায়। অনেকক্ষণ ভেবে বের করেছে। ইশরাতকে বলে, শোন, তোর বিয়েতে তুই হুজুর কবুল বলতে বলার আগে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মাশাল্লাহ বলে কবুল বলে ফেলবি। খারাপ না ব্যাপারটা? জাইমা বিরক্ত হয়। ইশরাত মৃদু হেসে বলে, বাদ দে।
সিরিয়াসলি, একজন ভার্সিটির পড়ুয়া মেয়ে বিহেভিয়ার এরকম, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আনায়া কথায় পোহা বলে। দেখব না মর্মের যে রাগ দ্বিতীয় দিনই থাপ্পড় দিয়ে রুম থেকে বের করে দিবে। জামা বিরক্ত হয়, কাট কাট গলায় বলে। বিয়েতে এসেছো নাকি পাড়ার কাকিমাদের মতো আলোচনা বসাতে এসেছো? ও মা, তোমার দোষ গুণ বলছি, ওরকম কয়জন বলে? জামা চট জলদি বলে। আমার বিয়েতে তোমায় দাওয়াত দিয়েছে কে? পোহা থতমত খেয়ে যায়, বলে। মানে? তখনই ইসরাত জামাকে উদ্দেশ্য করে বলে। তোমার বিহেভিয়ারটা তো বাজে কেন জাইমা? ও তোমার সিনিয়র, সাথে গেস্ট, আমাদের পরিবারে এসব চলে না। জামা বিরক্ত হয়ে বলে। গেস্টের মতো থাকতে পারো না? ও আমার দোষগুণ নিয়ে কথা বলছে কেন? দেখলে কেমন ঝগড়ুটে। পোহার কথা ইসরাত কিছুই বলে না। জামা আনায়ার দিকে তাকিয়ে বলে। আমি কি ঝগড়ুটে মনে হয় আমাকে? জামার ভোলা ভালা কথায় আনায়া মৃদু হাসে। পোহা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইসরাতও তার পেছন দিয়ে চলে যেতেই আনায়া জামার কাছে আসে, পাশে বসে বলে। এই পোহাকে কিছু বলো না ইশরাত, আমার শাশুড়ি ওকে মাথায় করে রাখে। জানো, ও আমায় সেদিন বলেছিল মর্মকে বিয়ের চিন্তা বাদ দাও, আবার ও নাকি মর্মর গার্লফ্রেন্ড। ও নিশ্চয়ই ভাইয়াকে পছন্দ করে। তাহলে বিয়ে করলো না কেন? ভাইয়া ওকে কখনোই বিয়ে করতো না। জামা হাসে, আনায়ার হাত নিজের হাতের মুঠো নিয়ে চুমু দিয়ে বলে। তুমি ভীষণ মিষ্টি ভাবি। কিসের ভাবি? বলবে আপু। ভাবি শব্দটা পরপর লাগে। আপু ডেকো কেমন, নিজের বোনের মতো লাগবে। ঠিক আছে আপু। জামার কথায় আনায়াও হাসে। জামার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে। তুমি ভীষণ মিশুক একটা মেয়ে জাইমা। হ্যাঁ জানি, তুমিও তো। দুজন একযোগে হেসে ওঠে। এর মাঝে জামেলা এবং রাহেলা খান রুমে আসেন। দাদিকে দেখে জাইমা একগাল হাসে। রাহেলা খান কাছে আসতেই জাইমাকে বসা থেকে তাকে জড়িয়ে ধরে বলে। দাদি, তোমার জাইমা ম্যারিড। আলহামদুলিল্লাহ, সুখী হও বোন আমার। কথাটা বলেই জামার কপালে চুমু দেয় রাহেলা খান। জামেলা মেয়ের দিকে তাকিয়ে বলে। ও বাড়িতে গিয়ে হাত পা মুখ সামনে রেখো। তোমাকে বিশ্বাস নেই, দেখা যাবে দুদিনে ওনাদের বাড়ি পুড়িয়ে তামা করে দিয়েছো। আনায়া মা, ওকে একা একা রান্নাঘরে ছেড়ো না। বিয়ের দিন মায়ের থেকে নিজের কাজকর্মের এমন রিভিউ পেতে জাইমা চোখ মুখ কুঁচকে নেয়, আওয়াজ করে বলে। আম্মু, আগামীকালকে এসব বলে হতো না, আজকেই কেন বলতে গেলে? তোমাকে বিশ্বাস নেই। চলে যাব, আর জ্বালাবো না কিন্তু, মনে রেখো। জামার কথাটা সাধারণ হলেও জামেলার বুকে বিঁধেছে। তার বাড়ি মাতিয়ে রাখা তার আদরের কন্যা আরেকবার স্থায়ী হয়ে যাবে। ইস, বুকের গভীরে কি যে যন্ত্রণা অনুভব হচ্ছে। জামেলা কথা বলতে পারলো না। তার কথা যেন মাছের কাটার মতো গলায় বিঁধে যন্ত্রণা দিতে আরম্ভ করলো। জামা মায়ের দিকে তাকিয়ে হাসে। জামেলা মেয়ের হাসি দেখে কিছুই বলে না। এদিকে জামার খারাপ লাগছে, আবার ভালো লাগছে। তবে ভালোর থেকে খারাপটাই বেশি অনুভব হচ্ছে। তার চিরচেনা রুম, বারান্দা, বাড়িতে সে অতিথি হয়ে গেল। কি অদ্ভুত আর যন্ত্রণা দেওয়ার মতন নিয়ম। যাকে বাস্তবতা তো আর চাদরে ঢাকা যাবে না। বাস্তবতা হলো দর্পণের উপর ফলিত হওয়া প্রতিবিম্বের ন্যায়। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টার ঘর ছুঁয়েছে। অনেকেই চলে গেছে, শুধু বর বউ বাকি আছে। তাদের সাথে আছে আনায়া, ইশরাকের ভাই ইরফান, সাথে তার বউ আনায়া এবং নীরা। ইশরাত, পোহা, বাকিরা সবাই চলে গেছে। জাইমা নীরবে কাঁদছে। জামেলা, সাজাদ খানও কাঁদছে। রাহেলা খানও কান্না করছেন অবিরত। ইশরাক অনেকক্ষণ দাঁড়িয়েছিল জাইমার কান্নার কারণ। কিছুই বলেনি। জাইমার বউ সাজা শেষ, শখ মিটেছে, কিন্তু বরের বাড়ি যেতে হবে এটা রিয়েলাইজ করতেই কান্নায় ভেঙে পড়ছে। সে তো বউ সাজার পক্ষে, বরের বাড়ি যাওয়ার পক্ষে তো না। সাজাদ খান জাইমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। ইশরাক দাঁড়ানো। জাইমা ইশরাককে দেখে কান্না থামায়। তখনই আনায়া বলে। অনেক কান্না করেছো, এবার হাসি মুখে গাড়িতে ওঠো। আমরা তো তোমার পরিবারই, তাই না? জাইমা এক নজর ইশরাককে দেখে। তেমন খেয়াল করা হয়নি, তবে এই পর্যন্ত যতবার সে ইশরাককে দেখেছে ততবারই চুট পরা বা শার্টের সাথে ইন করা অবস্থায়। বিয়েতে তার গোলামের পুত সাদা পাঞ্জাবির সাথে কোটি পরে এসেছে। দেখতে তো মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে। জামা তার বরকে দেখে খুশি হয়ে যায়। সত্যি বেটা ভীষণ সুন্দর। জামা চিৎকার করে বলতে ইচ্ছে করছে। জিতসি ভাই, জিতসি, আমার বর হাজারে একজন।
কিন্তু সেসব আর হলো না। ইশরাকের পাশে জাইমাকে বসানো হয়। সামনে ইরফান এবং আনায়া বসেছে। ইরা তার নতুন বউ এবং পাপার মাঝে বসা। ইরফান সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট দেয়। জাইমা ইরার সাথে খুনসুটিতে মেতে ওঠে। ইশরাক মুখ ভার করে বাইরে তাকিয়ে আছে। আজকে পোহা জাইমার নামে অনেকগুলো বিচার দিয়ে বাসায় ফিরেছে। সেসব নিয়ে ইশরাকের মন ভার। জাইমার মতো ছটফটে স্বভাবের মেয়ের কাছে উপর জবাব দেওয়া কোনো ব্যাপার না। সেখানে কি বলেছে, তার বিয়েতে দাওয়াত দিয়েছে কে, মেয়েটার হয়তো ধারণাই নেই। ইশরাকের আন্টির মেয়ে পোহা, কত ভালো বন্ডিং তাদের। এ কথা পোহার মায়ের কানে উঠলে বা রাজিয়া আহমেদের কানে উঠলেই চলবে, কি যে হবে। ইশরাক চিন্তিত জাইমার কার্যকলাপ নিয়ে। বাড়ি গিয়ে না জানি কি কি ঘটায়, কত হাজার বিচার আসবে তার নামে। জাইমাকে নিয়ে ভাবার মাঝে খানমহলের সাদা দেয়ালের গেট পেরিয়ে গাড়ির ভেতর প্রবেশ করে। ইশরাক ইরাকে নিয়ে নেমে যায়। সবাই গাড়ি থেকে নেমে যায় জাইমা বাদে। তখনই আনায়া ইশরাককে বলে, জাইমাকে নিয়ে ভেতরে আসো। ইশরাক গম্ভীর মুখ করে জাইমার পাশের দরজার সামনে দাঁড়ায়। দৃষ্টি সামনে স্থির করে হাত বাড়ায়। জাইমা হাসি মুখে ইশরাকের হাতের উপর হাত রেখে উঠে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই পড়ে যেতে নেয়। মূলত তার দোপাটার আঁচল এক পাশ দিয়ে নেমে গেছে, সেটাতেই পা পড়েছে। ইশরাক জাইমাকে ধরে দাঁড় করায়, কাট কাট গলায় বলে, আর ইউ ওকে? জাইমা মাথা নাড়ায়। ইশরাকের হাত ছেড়ে দিয়ে দোপাট্টাটা ঠিক করে নেয়। দুজন পাশাপাশি হেঁটে ভেতরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে বাকিরা। সাজেদ খানের হাতে ফুলের বুকে। জাইমা যেতে তাকে ফুলের বুকে দিয়ে বলেন, ওয়েলকাম টু আওয়ার হোম। রাজিয়া আহমেদের হাতে ছোটানো ফুলের পাপড়ি, সেগুলো জাইমার দিকে ছুড়ে দেন হাসি মুখে। জাইমা ভেতরে যায়। সোফায় বসলে তাকে ঠান্ডা শরবত দেয়া হয়। সবার দিকে এক নজর তাকিয়ে ইশরাক নিজের রুমে চলে যায়। রুমে আসতেই দেখে তার কুকুরটা মেঝেতে শুয়ে আছে। ইশরাককে দেখা মাত্র ঘেউ ঘেউ করে ওঠে। ইশরাক গিয়ে ডোডোর পাশে বসে, মাথায় হাত দিয়ে বলে, রাগ করেছিস? ডোডো পুনরায় ঘেউ ঘেউ করে ওঠে। ইশরাক ডোডোর মাথায় হাত বুলিয়ে দেয়। চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। সাজেদ খান জাইমার সাথে গল্প গুজবে মেতে ওঠেন। জাইমাও সেই খুশি। তার শ্বশুর মশাই ভালোই গল্প করে, সেও মন খুলে গল্প করে। জাইমাকে সাজেদ খানের ভীষণ পছন্দ হয়েছে। 8টার দিকে জাইমাকে ইশরাকের রুমে নিয়ে আসে আনায়া। ইশরাক তখন সোফায় বসেছিল ডোডোকে নিয়ে। জাইমাকে দেখে সে নড়ে চড়ে বসে। এদিকে ডোডো জাইমাকে দেখা মাত্র ঘেউ ঘেউ করে উঠতেই জাইমা মৃদু কেঁপে ওঠে। তার কুকুরে ফোবিয়া, একদম সহ্য হয় না। এদিকে তার বর কুকুর পালে। জাইমাকে রুমে নিয়ে আনায়া বলে, তুমি চেঞ্জ করে নাও, আমি আসছি। কথাটা বলে আনায়া বেরিয়ে যায়। জাইমা সামনে এগোয়। বিয়েতে যা দিয়েছে সব শাড়ি, 3 পিস বানানো বাকি। সেজন্য নিজের আনা 3 পিস জাইমা ব্যাগ থেকে বের করে। ইশরাকের রুমটা তেমন করে দেখা হয়নি। জাইমা 3 পিস হাতে নিয়ে দাঁড়াতে ইশরাক ওয়াশরুমে এবং চেঞ্জিং রুম দুটোই দেখিয়ে দেয়। জাইমা ইশরাকের দিকে তাকায়। কথা বলার জন্য মন ছটফট করছে, কিন্তু ইশরাকের মুখ ভার। সে তখন থেকে খেয়াল করেছে জাইমা, কিন্তু কারণটা কি সেটা অজানা। জাইমা শাড়ির আঁচল নাড়াচাড়া করতে করতে ইশরাককে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করে আপনার ফিলিংস কেমন? ইশরাক জাইমাকে উপর নিচ পরক করে। রাশভারী গলায় জবাব দেয়, অনেক বড় শ্বাস, অনেক বড় শ্বাস, যেটাকে দীর্ঘশ্বাস বলে। জাইমার হাসি মাখা মুখটাও মিলিয়ে যায়। ইশরাক সেদিকে খেয়াল করে না, কিন্তু জাইমার খারাপ লাগছে। সে কি ভালো বউ হতে পারবে না? ভারাক্রান্ত মন নিয়ে জাইমা প্রতি উত্তর করে, আমি কিছু ভুল করেছি? ইশরাক চৌকিতে তাকায়। সে কথার জবাব না দিয়ে বলে, চেঞ্জ করে আসুন। আমি আপনার বিয়ে করাবো, এখনো আপনি করে সম্বোধন করছেন? সময় লাগবে। তাহলে নেচে নেচে বিয়ে করতে গিয়েছেন কেন? আপনার উল্টাপাল্টা কার্যক্রম বানানো গল্প দিয়ে ফিউচারে নাটক করব, সেজন্য। এই কুত্তাটা এইখানে কি করছে? ইশরাকের রাগ হয়। জাইমাকে ধমকে বলে, ও কুত্তার বাচ্চা না, আমার বাচ্চা। ওর নাম ডোডো। ছ্যাঃ, মানুষ আবার কুত্তার বাপ হয় কেমনে? শাট আপ, জানতো এখান থেকে। আর 2 মিনিট থাকলে প্রশ্ন করতে করতে আমার মাথা পাগল করে দিবেন। চেহারাটাই যা সুন্দর, ব্যবহার তো পাশে থাকা কুত্তার চেহারা চাইতেও জঘন্য। মিস মৈশানি, ফাসিলবে, কথা বলতে এরকম কেন? ধমকে বলে ইশরাক। জাইমা মুখ বাঁকায়। ঠিক সেই মুহূর্তে আগমন হয় পোহা এবং ইরার। সে নক না করে রুমে ঢুকে গেছে। অবশ্যই ইশরাক জাইমার তর্ক বিতর্ক শেষের কথাগুলো কানে এসেছে তার। পোহা এসে ডোডোর কাছে যায়। ইরা ইশরাকের কাছে। জাইমা দাঁড়ানো। ইশরাকের পাশে ডোডো বসা। ডোডোর পাশে গিয়ে পোহা বসে।
অর্থাৎ তারা দুজন একটা সোফায় পাশাপাশি বসা। পোহার কাজে জাইমা খানিক বিরক্ত হয়ে সাথে অবাকও। ইশরাক কিছুই বলেনি। পোহা ডোডোর কপালে হাত দিয়ে বলে, কি কিউট বাচ্চা, এরা দেখো না ডোডো কিভাবে তাকিয়ে আছে। ইশরাক সেদিকে তাকায়। জাইমা তাকিয়ে আছে সেদিকে। ডোডো সোফা থেকে নেমে যায়। ইরা জাইমাকে বলে, শোন তোর বউ এত না, আমরা গল্প করব। জাইমা জবাব দেয় না, সে পোহার দিকে তাকিয়ে আছে। ডোডো যেতে পোহা কিছুটা ইশরাকের সাথে চেপে বসে। তখনই আবার ইশরাক উঠে দাঁড়ায়, জাইমার দিকে তাকিয়ে বলে। এইভাবে দাঁড়িয়ে থেকে পা ব্যথা করবেন নাকি যাবেন? জাইমা আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। হ্যাঁ, যাব। কথা বলে ইশরাক ইরাকে নিয়ে বেরিয়ে যায়। ইশরাক যেতে জাইমা তেড়ে ফুরে আসে পোহার দিকে, চোয়াল শক্ত করে বলে, এভাবে গায়ের উপর ঢলে পড়ো কেন? ঈশাক এখন বিবাহিত, তার বউ আছে, ওর থেকে দূরে থাকবে। পোহা হাসে। জাইমার এক গাল মৃদু টেনে দিয়ে বলে, কেন, খারাপ লাগছে বুঝি? কারো রুমে আসতে হলে পারমিশন নিতে হয়, সেটাও শেখোনি? তোমরা তো রোম্যান্স করছিলে না যে নক করে আসবো? ম্যানার্স শেখোনি কখনো? সেটা নিজেকেই প্রশ্ন করো। এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার, এত টাকা পয়সা, তাদের ভদ্রতা, নাম, সেই পরিবেশে এসে কিভাবে কি ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, সেটা শিখনি? আমার সব শেখা আছে, শুধু ব্যক্তিভেদে ব্যবহার চেঞ্জ হয়। এনিওয়ে, এই পরিবারটা আমার, তুমি ভুলে গেছো? আমার দাদার 2 ছেলে, যার একজনের মেয়ে আমি, আরেকজনের ছেলে ইশরাক। এই পরিবারটা আমারও। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কোথায় কার বাড়ি এসেছো? তোমার মনে হয় না তোমার থেকেও আমার বেশি অধিকার এবং আপনজন এই বাড়ির লোকজন আমার? সেখানে তুমি যেভাবে আমায় ট্রিট করছো, মনে হচ্ছে আমি ভেসে এসেছি। শোনো, 3 কবুল বলে এই বাড়িতে পা রেখেছি আমি। ইশরাক খান মর্মের অর্ধাঙ্গিনী আমি। হ্যাঁ, দেখি কয়দিন টিকে এই বিয়ে। জাইমা জবাব দেয় না, সোজা চেঞ্জিং রুমে চলে যায়। পোহা বেরিয়ে যায় রুম থেকে। রাগে চোয়াল শক্ত করে নিয়েছে সে। ইশরাক কেন জাইমাকে বিয়ে করতে রাজি হলো? তাদের বিয়েটাও হয়ে গেল। পোহা আর ভাবতে পারছে না, ভীষণ কষ্ট হচ্ছে তার। ইশরাককে সে ভীষণ পছন্দ করে, এভাবে সে অন্য কারোর হয়ে গেল। তাও জাইমার মতো ইনম্যাচুয়ার মেয়েকে বিয়ে করলো। এই বাড়িতে তার যাতায়াত অনেক দিনের। সেখানে কি একদিনেও ইশরাকের চোখে পড়েনি সে? একদিনও কি ইশরাকের ভালো লাগেনি তাকে? ওই জাইমার মতো উড়নচণ্ডী মেয়ে তো 2 দিনের পরিচয়ে আসলো, এর মাঝে পছন্দ হয়ে গেল। সবাই মিলে ডিনার করতে বসেছে। জামা বেশ আনমনা, খাবার গলা দিয়ে নামছে না, এত রাগ উঠেছে ইশরাকের প্রতি। কয়েক লোকমা খেয়ে পানি ঢেলে দিয়েছে জাইমা। রাগে কি যে করতে ইচ্ছে করছে, রাগটা পোহাকে নিয়ে ইশরাকের প্রতি। ইশরাকের কি চোখে পড়ে না পোহা যে তার আশেপাশে থাকে? গা ঘেঁষে। আনায়া, ইরফান, ইশরাত চেয়েছিল রুম সাজাতে, ইশরাক বারণ করে দিয়েছে, এসব তার পছন্দ না। জাইমা বসেছিল ইশরাকের খাওয়া শেষ হতেই, সে ইরাকে গুড নাইট দেয়। জাইমার দিকে এক নজর তাকায়, সে আনমনা হয়ে বসে আছে। ইশরাক মৃদু গলা খাকারি দিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। জাইমা সোফায় বসে ঝিমোচ্ছে। আনায়া এসে তার পাশে বসে। জাইমাকে বলে, তুমি দিয়ে আসবো? না। ইশরাক চলে গেছে? তুমি খেয়াল করনি? না। আচ্ছা, আসো। আনায়া জাইমার হাত ধরে এগিয়ে যায়। ইশরাকের রুমের সামনে দাঁড়িয়ে নক করে। ইশরাক তখন রুম জুড়ে পায়চারি করছিল। আনায়াকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলে। ভেতরে আসো। আনায়া জাইমাকে নিয়ে ভেতরে যায়। ইশরাক ডোডোর দিকে তাকায়। আনায়াকে বলে, যাওয়ার সময় ডোডোকে নিয়ে যাবে, মহিষণকে পছন্দ করছে না। আনায়া জাইমার হাত ছাড়ে। ডোডোকে ডেকে রুম থেকে বেরিয়ে যায়। ডোডো যেতে ইশরাক দরজাটা লক করে দেয়। জাইমা ঠায় দাঁড়ানো। ইশরাক এসে জাইমার সামনে দাঁড়ায়। লিলিপুট উচ্চতার বউকে দেখে মৃদু হাসে। জাইমাকে অভয় দিয়ে বলে, রুমটা নিজের মনে করে ইউজ করবেন, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। জাইমা জবাব দেয় না। ইশরাক খাটের কাছে আসে, যদিও সেটা গোছানো। জাইমা মিনমিন কণ্ঠে বলে, আমি কোলবালিশ ছাড়া ঘুমোতে পারি না। ইশরাক বেডের ডান পাশটা দেখিয়ে বলে, এই কর্নার আপনার, ওই কর্নার আমার। আজকে থেকে আমার কোলবালিশ আপনার জন্য বরাদ্দ করলাম। জাইমা মাথা নাড়ায়, নিজের কর্নারে শুয়ে পড়ে। মনটা ভীষণ ভার হয়ে আছে, তবে ইশরাককে সে কিছুই বলছে না। বলার জন্য মন ছটফট করলেও সে চুপ। ইশরাক লাইটটা অফ করে ড্রিম লাইটটা অন করে শুয়ে পড়ে। জাইমা কোলবালিশে মাথা রাখে, ইশরাকের দিকে এক নজর তাকায়। অনেকক্ষণ ভেবে বলে, পোহার সাথে আপনার কোনো কিছু ছিল? না। কেন? সত্যি ছিল না? আমার কাজিন, বোনের মতো।
এর বাইরে কিছু না। তাহলে ও আপনার গায়ে ঢুলে পড়ে কেন? কোথায়? আজকে সোফায় বসেছিল, ডোডো উঠে যাওয়ার পরও আপনার গায়ে বসেছে। সেজন্যই তো উঠে চলে গেলাম। এই আপনি সব নোটিস করেন? গুড নাইট। ঘুমান মিস মুশানি। আরে শুনুন না, জি বলুন, শুনছি। এই পোহা আপনাকে পছন্দ করে? তারপর? তারপর মানে? ইশরাক জবাব দেয় না, জাইমাও আর কথা বাড়ায় না। দুজন দুই প্রান্তে ঘুমিয়ে পড়ে। নবদিনের সূচনা লগ্ন। প্রকৃতিতে ঠান্ডা শীতল বাতাস বইছে অবিরত। ইশরাক সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফির মগ নিয়ে ব্যালকনিতে বসেছে। জাইমা আসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ইশরাক তাকে ডাকেনি। কফি শেষ করে রুমে আসে ইশরাক। দেয়াল ঘড়িতে নজর আটকে যায়। সকাল 7:30 বাজছে, অথচ জাইমা এখনো ঘুমোচ্ছে। অনেক বেলা অবধি ঘুমোলে ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। ইশরাকের মনে হয় না সেই ক্ষতির পরিমাণ সম্পর্কে জাইমার কোনো ধারণা আছে। জাইমার সামনে দাঁড়ায় ইশরাক, কোমর অবধি সাদা চাদর জড়ানো। কোলবালিশের উপর মাথা দিয়ে বেঘরে ঘুমোচ্ছে সে, চুলগুলো পুরাই এলোমেলো। ইশরাক জাইমার সামনে বসে, আলতো হাতে জাইমার মুখের উপর থাকা চুলগুলো সরিয়ে কানের পিঠে রাখে। নরম কোমল গালে আঙুল দিয়ে স্লাইড করে, পরক্ষণে হাত সরিয়ে নেয়, উঠে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক করে বলে, মুশানি ওঠো, নাস্তা করতে হবে তো। জাইমার সারা শব্দ নেই। ইশরাক পুনরায় ডাক দিতে গেলে তার ফোনটা বেজে ওঠে। সেটা হাতে নিতেই দেখে দাদি কল দিয়েছে, তাও ভিডিও কল। ইশরাক কল রিসিভ করে সালাম দেয়। রাহেলা খান সালামের জবাব নিয়ে ইশরাককে খোঁজখবর জিজ্ঞেস করে। কথা বলা শেষে রাহেলা খান বলেন, জাইমা কোথায়? তার কাছে দাও। ঘুমাচ্ছে। জাগিয়ে তুলো। ও যা ঘুম। দুনিয়ার কেয়ামত হয়ে গেলেও সহজে ভাঙতে চায় না। ইশরাক এগিয়ে আসে, জামার কাঁধে হাত রেখে নাড়াচাড়া দিতে জামা চোখ মেলে তাকায়। বিরক্তি ভাব নিয়ে বলে, কি সমস্যা? এত বেলা অবধি কেউ ঘুমায়? কেউ না ঘুমালেও আমি ঘুমাই। দাদি কথা বলবে। জামা লাফ দিয়ে উঠে বসে। ইশরাকের থেকে ফোন নিয়ে স্ক্রিনে তাকায়। রাহেলা খানের সাথে গল্প গুজবে মেতে ওঠে। ইশরাক রুমের দরজা খুলতেই দেখে ডোডো দরজার সামনে দাঁড়ানো। ডোডোকে দেখে ইশরাক হেসে ফেলে, ভেতরে নিয়ে আসে তাকে। দুজন সোফার উপর বসে। জাইমা কথা শেষ করে ফোনটা রেখে দেয়। বালিশের পাশে থাকা ওড়নাটা গলায় দেয়, বিছানা ছেড়ে ঘুমো ঘুমো চোখে ফ্রেশ হতে চলে যায়। জাইমা যেতে ইশরাক বিছানার কাছে আসে, সেটা গোছানোর কাজে ব্যস্ত হয়ে যায়। জাইমা রেডি হয়ে আসে, ইশরাকের কাজ শেষ হয়ে যায় ততক্ষণে। জাইমা রুম গোছানো দেখে উৎসুক হয়ে বলে, আরে বাহ, আপনি রুমও গোছাতে পারেন? হ্যাঁ, অগোছালো কিছু আমার পছন্দ না, বিশেষত রুম। ও, কথাটা বলে জাইমা মেকি হাসে। মনে পড়ে যায় নিজের রুমের অবস্থার কথা। কি কি অবস্থা যে কি কি করে রাখে সে। রূপা না হয় দাদি গুছিয়ে দেয়, নিজে খুব কমই গোছায়। জাইমার কাছে অগোছালো রুমই ভালো লাগে। অদ্ভুত তবু সত্যি। ইশরাক জাইমাকে উপর নিচ পরখ করে বলে, চলুন নাস্তা খেতে হবে। 1 মিনিট। কি? আপনি আমাকে তুমি করে বললেই যাব। বলবো না, এখনই বলতে হবে। আপনার কাজিন পোহাকে তো তুমি করে বলেন, সেখানে নিজের বউকে বলতে এত আপত্তি কিসের? ও তো পূর্ব পরিচিত, আপনাদের স্টুডেন্ট হিসেবে পরিচিত হয়েছেন। তো আচ্ছা আসো, দেরি হয়ে যাচ্ছে। ইশরাকের তুমি সম্বোধনে জাইমা ফিক করে হেসে দেয়। ইশরাক জাইমার পেছন দিয়ে আসে। দুজন আগে পিছে নিচে আসে। সবাই মোটামুটি উপস্থিত হতে চেয়ার টেনে বসে জাইমা। তার এক পাশে আছে আনায়া, আর এক পাশে ইশরাক বসেছে। সে জাইমাকে জুস, ব্রেড, জেলি এসব এগিয়ে দিচ্ছে। জাইমা সবার দিকে এক নজর তাকায়। পোহা, ইশরাত পাশাপাশি বসা, আরেক পাশে রাজি আহমেদ বসা। তখনই সাজেদ খান ইশরাককে বলে, সন্ধ্যায় পার্টি আছে, তোমার যাদের যাদের ইনভাইট করে দেওয়ার দিয়ে দাও। ইশরাক ছোট্ট করে হুম। জামা ইরার সাথে গল্প করায় মেতেছে। এর মাঝে খানমহল ডেকোরেশনের কাজ শুরু হয়েছে। ইশরাক এখানে ছিল কিছুক্ষণ, তার রুমে যাওয়া প্রয়োজন। যাওয়ার আগে জামাকে জিজ্ঞেস করে, এখানে থাকবে নাকি রুমে আসবে? যাব। জামা ইশরাকের সাথে রুমে চলে আসে। এসে খাটের উপর পা মেলে বসে পড়ে। ইশরাক কলে কথা বলছে, জামা বোরিং ফিল করছে। ইশরাকের কথা শেষ হতেই জামা বলে, এই আপনার কাছে চিপস চকলেট আছে? ইশরাক থমথমে মুখ করে বলে, এসব আনহেলদি খাবার আমি খাই না। আমি খাই। বাইরে যাবেন? না, আজকে থেকে এসব খাওয়া বন্ধ। জামা চোখ মুখ কুচকানে। ইশরাকের উদ্দেশ্যে বলে, আসলে টিচাররা যে কিপটা হয় এটার প্রমাণ পেলাম, এই জন্যই আপনাকে বিয়ে করতে চাইনি আমি।
ইশরাকের মুখটা গম্ভীর হয়ে যায়। জাইমা তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। জাইমার হাবভাব দেখে ইশরাক কিছু বলে না, অনেকক্ষণ চুপ থেকে বলে, সন্ধ্যার জন্য ড্রেস রেডি আছে? শাড়ি আছে, এছাড়া আর কি? শাড়ি সুন্দর তো?